কিছু জায়গা শুধু পরিত্যক্ত হয় না, সেখানে রয়ে যায় অতীতের ছায়া, হারিয়ে যাওয়া কণ্ঠস্বর, আর এমন কিছু যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আজ আমি পা রাখতে চলেছি এক ভয়ঙ্কর পরিত্যক্ত গ্রামে, যেখানে কেউ ফিরে আসে না। আমি কি এই অজানা আতঙ্কের মুখোমুখি হতে পারবো? পরিত্যক্ত গ্রামগুলোর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। সেখানে হয়তো একসময় মানুষের কোলাহল, হাসি, কান্না এবং জীবনের স্পন্দন ছিল। কিন্তু এখন সবকিছুই নীরব। চারপাশের পরিত্যক্ত বাড়িগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা অপেক্ষা করছে কেউ ফিরে আসবে কিনা তা দেখার জন্য। কিন্তু কি কারণে এই গ্রামগুলো মানুষহীন হয়ে গেল? তারা কি স্বাভাবিক কারণেই পরিত্যক্ত, নাকি এখানে এমন কিছু আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না? আমি আজ সাহস করে একা একটি পরিত্যক্ত গ্রামে যাচ্ছি। আপনি কি আমার সঙ্গে আসতে চান? অজানা রহস্য ও ভয়ঙ্কর গল্পের জন্য প্রস্তুত তো? চলুন শুরু করি এই ভৌতিক যাত্রা। আমি যে গ্রামটির উদ্দেশ্যে রওনা হয়েছি, সেটির নাম কান্ধরাপুর। জনশ্রুতি আছে, বহু বছর আগে এই গ্রামটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। কেউ বলে এটি মহামারীর কারণে খালি হয়ে গিয়েছিল, আবার কেউ বলে রাতে এখানে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। গ্রামবাসীদের কেউ কেউ দাবি করেন এখানে রাতে কিছুর উপস্থিতি অনুভব করা যায়, কিছু অশরীরী, কিছু ভয়ঙ্কর। আমি আমার ক্যামেরা, টর্চ লাইট আর কয়েকটি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গ্রামে প্রবেশ করলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, চারপাশে শুধুই নীরবতা। বাতাস বইছে ধীরে ধীরে, আর সেই বাতাসের সাথে যেন ফিসফিস শব্দ ভেসে আসছে। গ্রামে ঢুকতেই আমি দেখতে পেলাম পরিত্যক্ত ঘরগুলোর জানালার সার্সিগুলো ভাঙা। মনে হচ্ছে কেউ বা কিছু অনেক বছর ধরে এগুলো ব্যবহার করছে না। হঠাৎ করেই একটা পুরনো কুয়োর কাছে পৌঁছালাম। এই কুয়ো নিয়ে প্রচলিত কাহিনী শুনেছি। কেউ কেউ বলেন এখানে নাকি একসময় এক মেয়েকে বলি দেওয়া হয়েছিল, আর তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। আমি ধীরে ধীরে কুয়োটার দিকে এগোলাম। ভেতরে তাকাতেই আমার গায়ের রক্তহীন হয়ে গেল। গভীর অন্ধকারের মধ্যে কিছু যেন নড়ছে। আমি আলো ফেললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি সামনের দিকে হাঁটতে থাকলাম, গ্রামটিকে আরও গভীরভাবে অনুসন্ধান করতে চাইছিলাম। একটা পুরনো, অর্ধভগ্ন মন্দিরের সামনে গিয়ে থামলাম। বলা হয় এই মন্দিরেই একসময় গ্রামের প্রধান পুরোহিত থাকতেন, যিনি ভয়ঙ্কর কিছু বিদ্যা চর্চা করতেন। ঠিক তখনই আমার পিছন থেকে যেন কারো নিঃশ্বাস ফেলার শব্দ এলো। আমি দ্রুত পিছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। পুরো শরীর কাঁপতে লাগলো, মনে হলো কেউ আমাকে দেখছে, অনুসরণ করছে। আমি সিদ্ধান্ত নিলাম এই মন্দিরের ভেতরে ঢুকব। ভেতরে প্রবেশ করতেই আমি অনুভব করলাম এখানে বাতাসটা ভীষণ ভারী, যেন এখানে কিছু একটা আছে যা অদৃশ্য, কিন্তু অনুভব করা যায়। আমি চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ করেই মন্দিরের এক কোণ থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে আসতে দেখলাম। প্রথমে মনে হলো আমার চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পরেই আমি স্পষ্টভাবে শুনতে পেলাম ফিসফিস করা কণ্ঠস্বর। তুমি এখানে কেন? গলার স্বরটা ছিল ফাঁপা, নিঃসঙ্গ, আর একেবারে কবরের মতো ঠান্ডা। আমি পেছনের দিকে হাঁটতে থাকলাম, কিন্তু আমার পা যেন স্থির হয়ে গেছে। আর ঠিক তখনই দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পায়ের নিচে যেন কিছু একটা আটকে গেছে। আমি মাটির দিকে তাকাতেই দেখতে পেলাম কঙ্কালের মতো একজোড়া হাত মাটি থেকে বেরিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মুহূর্তেই সবকিছু কাঁপতে লাগলো। মন্দিরের ভেতরের বাতাস ভারী হয়ে গেল, আশপাশের বাতাসে যেন চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। হঠাৎই দরজাটা আবার খুলে গেল। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। আমি যখন গাড়িতে উঠে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও আমার শরীর থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। গাড়ির দরজা বন্ধ করতেই কাচের জানালায় একটা ছায়া পড়ল। আমি দ্রুত জানালার দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে এল। আমি ইঞ্জিন চালু করলাম, কিন্তু হঠাৎ করেই গাড়ি বন্ধ হয়ে গেল। ঠিক তখনই গাড়ির রেডিও নিজে নিজেই চালু হয়ে গেল, আর ভেতর থেকে ভেসে এলো ফিসফিস আওয়াজ। তুমি চলে যেতে পারবে না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, গা শিউরে উঠল। রেডিওতে শব্দটা যেন আরও স্পষ্ট হতে লাগলো, আমরা এখনো তোমার সঙ্গে আছি। আমি আতঙ্কে স্টার্ট দেবার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি কিছুতেই চালু হলো না। তখনই আমার পাশের সাইড মিররে আমি স্পষ্টভাবে কিছু একটা দেখলাম, একটি ছায়া, সাদা পোশাক পরা, যার চোখের জায়গায় এখনো সেই শূন্য কালো গহর।
আমি চিৎকার করে উঠলাম। গাড়ির ভেতরেই আমি জমে গেলাম। কুয়োর পাশের সেই ছায়ামূর্তি এখন গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি জানালা দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সে আমার দিকে আসছে। গাড়ির লাইটগুলো হঠাৎ জ্বলে উঠল, আর তার সাথে সাথে সেই মেয়েটির শরীরও কাঁপতে লাগল। তারপর সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। গাড়ি হঠাৎ করেই স্টার্ট নিল, আর আমি পাগলের মতো গ্যাস চাপলাম। গ্রামের সীমানা পার হতে না হতেই আমার গায়ে কাঁপুনি দিয়ে একটা অনুভূতি হলো, যেন কেউ আমার গাড়ির পিছনের সিটে বসে আছে। আমি আয়নার দিকে তাকালাম। একজোড়া গভীর কালো ফাঁকা চোখ আমাকে দেখে হাসছিল। আমি শহরে ফিরে এলাম, কিন্তু সেই রাতের ঘটনার ধাক্কা কিছুতেই কাটছিল না। পরের কয়েক রাত আমি ঘুমাতে পারছিলাম না। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। একদিন রাতে আমি যখন আমার ভিডিও এডিট করছিলাম, তখন ক্যামেরার ফুটেজ এমন কিছু দেখলাম যা আমার সমস্ত রক্তহীন করে দিল। ফুটেজের শেষে যখন আমি গাড়িতে উঠছিলাম, তখন ক্যামেরার ঠিক এক কোণে একটি অদ্ভুত ছায়া ধরা পড়েছিল। আর সেই ছায়াটি হাসছিল। এটা কি মানসিক ধোঁকা, নাকি আমি সত্যিই কিছু ভয়ঙ্কর নিয়ে এসেছি আমার সঙ্গে? আমি জানি না, কিন্তু এখনো গভীর রাতে আমি অনুভব করি কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম গ্রাম থেকে বেরিয়ে এসে আমি নিরাপদ, কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি, বরং তা কেবল শুরু হয়েছিল। সেই রাতেই যখন আমি ভিডিওর ফুটেজ রিভিউ করছিলাম, তখন আচমকা লাইটগুলো ঝাপসা হয়ে এল। ঘরের ভেতরে ঠান্ডা অনুভব হচ্ছিল, যেন জানালাগুলো হঠাৎ খুলে গেছে। তারপর কম্পিউটারের স্ক্রিন হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চেয়ারে বসে অসহায়ের মতো তাকিয়েছিলাম। কয়েক সেকেন্ড পর মনিটর আবার চালু হলো, কিন্তু এবার স্ক্রিনে ফুটেজের বদলে শুধুই কালো অন্ধকার দেখা যাচ্ছিল। আর ঠিক তখনই একটা বিকৃত ফিসফিসে আওয়াজ ভেসে এলো স্পিকারে। তুমি কি ভেবেছ তুমি পালাতে পারবে? আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, হাত পা অবশ হয়ে গেল। আমি দ্রুত স্পিকারের আওয়াজ বন্ধ করতে চাইলাম, কিন্তু কোনো বাটনই কাজ করছিল না। হঠাৎই স্ক্রিনে কিছু একটা ফুটে উঠল। একটি মুখ, হুবহু সেই মেয়েটির মতো যার ছবি আমি ক্যামেরায় দেখেছিলাম। তার গভীর কালো ফাঁকা চোখ আমার দিকে তাকিয়েছিল। তারপর সে হঠাৎ হেসে উঠল। আমি আতঙ্কিত হয়ে ল্যাপটপ বন্ধ করে দিলাম। শ্বাস নিতে পারছিলাম না, ঘর থেকে পালাতে চাচ্ছিলাম, কিন্তু কিছু যেন আমাকে বসিয়ে রেখেছে। ঘরের কোণ থেকে কেমন একটা চাপা শ্বাস ফেলার শব্দ এলো। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, আর তারপর আমি স্পষ্ট দেখতে পেলাম কোণার অন্ধকার থেকে ধোঁয়ার মতো এক ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার শরীর অস্পষ্ট, কিন্তু মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমায় দেখছিল।